প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাউসার আজাদ আজকে অনলাইন টিচিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে রসায়নের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে এই অধ্যায়ের যে কয়টা বিষয় আলোচনা করব, প্রথমে বিষয়গুলো একটু দেখতেছি। দেখো, আমরা প্রথমে দেখবো যেহেতু এটা পদার্থের অবস্থা নিয়ে একটা অধ্যায়, তাহলে আমাদের সর্বপ্রথম আলোচনা করতে হবে পদার্থ কাকে বলে, তারপরে পদার্থের অবস্থা, আন্তঃকণ আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক দূরত্ব, গলন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ফাটন, উদ্ধপতন। আমরা এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আজকে। সবাই একটু মনোযোগ করে শুনবে। প্রথমে পদার্থ। আমরা জানি পদার্থ কাকে বলে, আশা করি সবাই জানো। এটা আরও নিচে সেই তোমরা পদার্থ সম্বন্ধে জেনেছ। তারপর আমি একটা আলোচনা করি। পদার্থ বলতে বুঝি যার ভর আছে, যে জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, এসব জিনিসকে আমরা পদার্থ বলবো। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, পানি, এ ধরনের অনেক কিছু আছে পদার্থ। এখন দেখব আমরা অবস্থা অনুসারে পদার্থের প্রকারভেদ। অবস্থা অনুসারে পদার্থ তিন প্রকার: কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আমি আবার বলছি, অবস্থা অনুসারে পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এই কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থাগুলো আলোচনা করার পূর্বে আমরা আরও দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ, একটা হচ্ছে যে আন্তঃআণবিক দূরত্ব। আমরা এখানে দেখি এই যে পদার্থগুলো, আমরা জানি প্রত্যেকটা পদার্থ কতগুলো অণু দ্বারা গঠিত। যেমন কঠিন পদার্থ, এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো, কঠিন পদার্থের অণুগুলো একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তরল পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ আছে। এই প্রতি পদার্থের মধ্যে অণুগুলো একটা অণুকে একটা আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ রাখে। এই আকর্ষণ শক্তিটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ, এবং অণুগুলোর মধ্যে যে দূরত্ব থাকে এটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এখন আমাদের এই কঠিন পদার্থ কি? দেখো, কঠিন পদার্থের অণুগুলা একটু সামান্য দূরত্ব আছে, এবং এই অণুগুলোর মধ্যে যেহেতু অণুগুলোর দূরত্ব একটু কম, তার জন্য ওদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা বেশি। কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি এবং আন্তঃআণবিক দূরত্বটা কম। সেরকম তরল পদার্থের মধ্যে দেখা যায় যে আন্তঃআণবিক দূরত্বটা একটু বেশি, তার জন্য আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চেয়েও কম, এবং গ্যাসীয় পদার্থে আন্তঃআণবিক শক্তিটা আরও কম, কারণ এখানে আন্তঃআণবিক দূরত্বটা অনেক বেশি। তাহলে আমরা এই যে কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটা অবস্থার যদি আমরা একটু বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই, তাহলে বলা যায় কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। কঠিন পদার্থ থেকে, যেমন এই কলম, ইচ্ছা করলে আমরা যে কোনো পাত্রে রাখতে পারবো না, এটাকে রাখতে হবে এমনভাবে যাতে এটা আকার যেভাবে সে অনুপাতে কিছুতে রাখতে হবে, অর্থাৎ আকারটা নির্দিষ্ট, আয়তনটা নির্দিষ্ট। তরল পদার্থের মধ্যে আকার নির্দিষ্ট নেই, কারণ তরল পদার্থ থেকে যে কোনো আকারের পাত্রে রাখা যায়, কিন্তু আয়তনটা নির্দিষ্ট আছে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে আকার এবং আয়তন কোনটাও নির্দিষ্ট নেই। এগুলো হচ্ছে যে কঠিন পদার্থের আকার আয়তন নির্দিষ্ট আছে, তরল পদার্থের শুধু আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়, গ্যাসীয় পদার্থের আকার আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়। আরও যদি বৈশিষ্ট্য আলোচনা করি, কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি, তরল পদার্থের আণবিক শক্তি কঠিনের চেয়ে একটু কম, গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তি আরও কম। আর যদি আমরা আন্তঃআণবিক দূরত্ব ধরি, তাহলে হচ্ছে কঠিন পদার্থের মধ্যে অণুগুলোর দূরত্ব কম, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব কম, তরল পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কঠিন তুলনায় বেশি, আর গ্যাসীয় অবস্থার মধ্যে তরলের চেয়েও আন্তঃআণবিক দূরত্ব আরও বেশি। এখন এই যে কঠিন, তরল এবং গ্যাসীয় একটা অবস্থা থেকে একটা অবস্থা কীভাবে রূপান্তরিত হয়, এটার জন্য আমাদের একটা নিয়ে জানতে হবে যে কঠিন পদার্থে যখন তাপ দেওয়া হয়, আমরা জানি ওই পদার্থের মধ্যে অণুগুলো আছে, বিকৃত অবস্থা থাকে, ওরা সর্বদা বিচরণশীল থাকে, এবং যখন কঠিন পদার্থে তাপ দেওয়া হবে তখন এই অণুগুলোর গতি
বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে অণুগুলোর মধ্যে একটা থেকে একটা দূরত্ব বেড়ে যায়, আন্তঃনাসিক শক্তিটা কমে যায়, তখন কঠিনটা তরলে পরিণত হয়। আবার তরলকে যদি তাপ দেওয়া হয় সেক্ষেত্রে কী হয়, তরলটা আন্তঃনাসিক দূরত্বটা বেড়ে যায়, আন্তঃনাসিক শক্তি কমে যায়, তখন তরল পদার্থটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এখানে চিত্রের সাহায্যে আমরা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত দেখানোর চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে কিন্তু কঠিন থেকে তরলে যেতে হলে তাপ প্রদান করতে হয়, অর্থাৎ কঠিনকে তাপ দিলে তরলে এবং তরলকে আবার তাপ দিলে এটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। আবার এটা বিপরীত প্রক্রিয়া করা যায়, গ্যাসীয় অবস্থায় যদি আমরা একটু ঠান্ডা করি তখন তরলে পরিণত হবে, তরলকে আরও ঠান্ডা করে এটা কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। এখন দেখো গলন। গলন বলতে আমরা কি বুঝি? যেমন দেখছি এখানে কঠিন পদার্থ থেকে তাপ দিলাম, তাপ দিলে এটা কি তরলে পরিণত হবে। তাহলে কঠিন পদার্থকে তাপ দেওয়ার পরে এটা তরলে পরিণত হওয়া প্রক্রিয়াটাই বলা হয় গলন। কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরলে পরিণত হওয়াটাকে বলা হয় গলন। এবং এই কঠিন পদার্থকে তরলে রূপান্তর করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। স্বাভাবিক চাপে এই কঠিন পদার্থ থেকে তাপ দিলে এটা গলতে শুরু করে, যে তাপমাত্রায় গলা শুরু হয় ওই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। স্বাভাবিক চাপে কঠিন পদার্থকে যে তাপমাত্রায় গলানো হয় সেই তাপমাত্রাকে বলা হয় উক্ত পদার্থের গলনাঙ্ক। যেমন বরফকে যদি আমরা তাপ দিই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাহলে বরফের গলনাঙ্ক হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস। আর তরল পদার্থ থেকে তাপ দিলে যখন ফুটে গ্যাসীয় অবস্থা পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। তরল পদার্থকে তাপ দিলে গ্যাসীয় অবস্থা পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এবং স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। যেমন পানি এটা তরল পদার্থ, পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি ফুটতে শুরু করে, সুতরাং আমরা বলতে পারি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা জিনিস দেখো, ফাতন হচ্ছে যে কোনো তরল পদার্থকে কঠিন পদার্থ থেকে তাপ দিয়ে তরলে, আবার কঠিন পদার্থে তাপ দিয়ে ওদের গ্যাসীয় অবস্থায় এবং গ্যাসীয় অবস্থা থেকে তাপ আবার ঠান্ডা করে যদি আবার তরলে পরিণত করা হয় তখন সেটাকে বলা হয় ফাতন। যেমন আমরা পানিকে যদি বাষ্পীভূত করি তাপ দিয়ে তখন এটা বাষ্পে পরিণত হয় এবং ওই বাষ্পকে আবার ঠান্ডা করলে পানিতে পরিণত হয়, তখন এই প্রক্রিয়াকে ফাতন বলা হয়। আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতন। আমরা জানি যে কোনো তরল পদার্থ থেকে কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরলে পরিণত হয় এবং তরলকে তাপ দিলে সেটা গ্যাসীয় বা বায়ু অবস্থায় রূপান্তরিত হয়। যে কখনো দেখা যায় কিছু পদার্থ আছে সেগুলো তাপ দিলে, কঠিন পদার্থ আছে যেগুলো তাপ দিলে তরলে পরিণত হয়, সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, আবার ঠান্ডা করলে গ্যাসীয় অবস্থায় সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয়। এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলে? আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে তরলতে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর যে সমস্ত পদার্থগুলোকে ঊর্ধ্বপাতন করা হয় সেগুলো বলা হয় উদ্বায়ী বস্তু। যেমন নিশাদল, এই নিশাদলকে যদি আমরা তাপ দিই, নিশাদলটা কঠিন পদার্থ, এটা তাপ দিলে তরলে পরিণত না হইয়া সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। সুতরাং আজকে পাঠ থেকে আমরা এই কতগুলো জিনিস জানতে পারলাম। পদার্থ কাহাকে বলে জানলাম, আমরা দেখলাম পদার্থ হচ্ছে যার ভর আছে জায়গায় বল করে এবং বল হয়ে বাতাবরণ তাকে পদার্থ বলে। পদার্থের অবস্থা 3 প্রকার, কঠিন, তরল এবং গ্যাসীয়। আর 3 হলো আন্তঃনাসিক দূরত্ব। প্রতিটি পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ ক্ষমতা থাকে এটা বলে আন্তঃনাসিক আকর্ষণ, এবং অণুর মধ্যে যে দূরত্ব থাকে তাকে বলে আন্তঃনাসিক দূরত্ব। আর গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক, এবং যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আর ঊর্ধ্বপাতন কাহাকে বলে? যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো আজকে মোটামুটি আমরা গত বছর থেকে এই বিষয়গুলো শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অবস্থাগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ।